আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ জি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তানজুমা কখন জয়েন করবে? কল দিচ্ছি ভাইয়া। ক্যান ইউ প্লিজ টেক্সট হিম? হ্যাঁ জি ভাই। হ্যালো। হ্যালো। জি ভাইয়া, জয়েন করতেছি। হ্যাঁ, আপনি তো দেখি আমার অনেক প্রেশারের জব করেন। প্রেশার থেকে ভাইয়া রিসেন্টলি হচ্ছে বাড়িতে কি একটু ঝামেলায় পড়ে গেছিলাম, যার জন্য পুরোপুরি একদম অবস্থা খারাপ হয়ে গেছিল আর কি। এই ঝামেলাগুলো দেশ না ছাড়া পর্যন্ত আপনাকে আরো ছাড়বে না। ওইটাই করতে হবে ভাইয়া, ওইটা ছাড়া কোনো অপশন নাই। ঝামেলাটা মেনলি গ্রামে যে ঝামেলাগুলো হয়, ঈদে গেলেই এই ঝামেলাগুলো সবসময় দেখি। ওই যে আমার এক প্রতিবেশী আমাদের প্রায় 66% জায়গা হচ্ছে দখল করে নিছে। ওইটা নিয়েই যা ঝামেলা চলতেছিল আর কি। কারণ আমিও তো দেশের বাইরে ছিলাম, হ্যাঁ। বাংলাদেশে থাকার চেয়ে আমি লাখ গুণ ভালো ছিলাম, বিশ্বাস করেন। আলগা প্যারা নাই। তবে বিদেশে করতে মানে বাইরে গেলেও আপনি বাঙালি থেকে সাবধান থাকবেন, হ্যাঁ। আপনার ক্ষতি করলে শুধুমাত্র বাঙালি মেইনলি করবে। বাঙালি কোথাও আছে জানলে ওই জায়গার চেষ্টা করবেন জবে পর্যন্ত না ঢুকতে। তার একটা উদাহরণ দেই। এই যে আমরা জব করি, আমাদের একজন আরেকজনের দোষ গুলান ইয়ারা সুপিরিয়র অথরিটি কেমনে জানতে পারে বলেন তো? আমাদের থেকে কিন্তু জানেন না। কেমনে? মাসে হয়তো একদিন কথা বলবে, এমন ব্যবহার করবে যে খুবই ভালো ব্যবহার করবে, আমাদেরও ভালো লাগবে, আমরা দুই একটা কথা বলবো। তার মধ্যে থেকে ওরা আবার একটা মানে বের করে নিবে যে মানে ওরা খুবই ট্যাক্টফুল। তারপর ওটা দিয়ে আবার পরবর্তীতে আমাদেরকে সাইজ করবে। এক কলিগের থেকে কথা নিয়ে আরেক কলিগকে সাইজ করে, এগুলো প্যারাও বাইরে করে। তানজুমা আসছে? হ্যাঁ, আসছে তো। তানজুমা, ক্যান ইউ হিয়ার মি?
ঠিক আছে, আমরা শুরু করি না? জি ভাইয়া। স্যার, আপনি তো কতদিন ক্লাস করতে পারেননি, আপনি কি ক্লাসের ভিডিও দেখছিলেন? প্রথমটা দেখছিলাম ভাইয়া, দ্বিতীয়টা দেখো। আচ্ছা, দেখে নিয়ে। জি ভাইয়া। ওগুলা লিসনিং এর ছিল, তাই না? জি ভাইয়া। লিসেনিং নিয়ে অত টেনশন নাই, লিসেনিং এ কেউ আটকায় থাকে না। রাইটিং এর কি খবর, আপনি কি অবস্থা বলেন তো? আপনারা মক টেস্ট দিবেন না? জি ভাইয়া, ঈদের পর থেকেই তো শুরু করবো বলছিলাম। কারণটা কি শোনেন, মক টেস্ট না দেওয়া পর্যন্ত স্টুডেন্ট যা বলে তাই বিশ্বাস করতে হয়। বাট মক টেস্ট দিলে অ্যাকচুয়াল পরিস্থিতিটা বোঝা যায়, কোথায় কি ঝামেলা আছে, ওটা কেমনে কাটায় ওঠা লাগবে। যেমন রাইটিং এর ক্ষেত্রে হিউজ হেল্প হয়। আপনি আমাদের এখানে না দিলে অন্য কোথাও দেন, কোনো প্রবলেম। আপনি কোথায় থাকেন ঢাকাতে? আমি হচ্ছে মগবাজার। মগবাজারে তো এডুমেট্রিক নামে খুব ভালো মোটামুটি একটা প্রতিষ্ঠান আছে, খারাপ না, ভালো। এই 99 টাকায় মক টেস্ট নিচ্ছে। হ্যাঁ, দিনকে দিনই স্প্রিং টেস্টও দিতে পারবেন, এটা একটু খোঁজ নিয়েন তো। নামটা কি বললেন ওটা ভাইয়া? আমার আমার ওগুলো না আমাদের দেখা দেখি চালু করছে, বুঝছেন? 99 টাকায় মক টেস্ট আমাদেরও ছিল। এটা ঢাকাতে আমরাই স্টার্ট করছিলাম, যে প্রথমে তো 1 টাকায় মক টেস্ট ছিল। তারপর 99 টাকায় মানুষ একটু মানে মনে মনে হয়তো হাসতো, কিন্তু ওরা তো বুঝতো না যে কতগুলান বাইরে পড়তে যাবে যারা, এরকম স্টুডেন্টদের ডেটা পাচ্ছি আমরা, তাদের এক্সাম দেওয়ার মাধ্যমে টিচারের সাথে কানেক্টিভিটি তৈরি হচ্ছে। পরবর্তীতে ওনারা আমাদের এখান থেকে ভিসা প্রসেস করতেছে। 10% মানুষ তো সবসময় সহজ সরল হয়, এটা তো জানেন, তাই না? এদেরকে জি আপনি ভাইয়া। চাইলে ক্যাপচারে নিতে পারবেন, আর এরা আপনার কথাও শুনবে। তো 10% ভিসা প্রসেসিং কাজ করলেও জোস। এডুমেট্রিক ওখানকার পরিবেশও বেশ ভালো করছে দেখলাম। পরিবেশ ভালো করছে, বাট মুখ টেস্ট কোশ্চেন গুলো জঘন্য, মানে অনেক ব্যাকডেটেড। তবে আমাদের ইউনিয়ন বাদে পৃথিবীর যেখানে যান, মক টেস্টের কোশ্চেন মানে ব্যাকডেটেড। মানে সামহাও 50-100 সেট কোশ্চেন পাইছিল বা ম্যানেজ করছিল। হ্যাঁ, মানে কোন একটা ধরেন 3টা টিচারকে জবে থাকা অবস্থায় 30-30 করে 3-90 সেট প্রশ্ন করে নিছে, ব্যাস, তারপর টেনশন নেই, ওইগুলা নিয়ে চলতে থাকবে। বুঝতে পারতেছেন? জি ভাইয়া। প্রিন্ট করতে করে আর মক টেস্ট নেই। বাট ইউনিয়ন অলওয়েজ নতুন সেটের কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, আপনার রাইটিং এর টাস্ক 1 লিখতে কি অবস্থা, কেমন কি হয় বলেন তো শুনি। ভাইয়া আমি honest, আমার লাস্ট 7-8 দিন আমার কোনো ধরনের প্র্যাকটিস করতে আমি পারি না। আপনার কথা খুব স্লো শুনতেছি, ক্যান ইউ প্লিজ ইনক্রিজ ইউর সিস্টেম ভলিউম টু 100%? হ্যালো ভাইয়া। জি জি, কারণ শুনতে আপনাকে পাচ্ছেন? এমনিতে আমি দেখি না, মিস করি। আপনি তো সুন্দর, মাশাল্লাহ। নিজের একটা ছোট ভাই বা কাজিন থাকলে তো দেখতে ইচ্ছা করে। যাই হোক, জি রাইটিং টাস্ক 1 এর কি অবস্থা আপনার বলেন তো? আপনি নিজের জ্ঞানে লিখছিলেন কখনো? হ্যাঁ, লাস্ট কোন তো লাস্টে আমি লাস্ট 6-7 দিন টোটালি কোনো ধরনের প্র্যাকটিস করতে পারি না। আগের যে কন্ডিশন ছিল আচ্ছা আচ্ছা মোটামুটি। আচ্ছা, দাঁড়ান, আগিয়ে দেখায় আছি। এই ধরেন ঈদের মধ্যে কম বেশি সবাই ঈদ করা লাগছে, তাই না? জি ভাইয়া। ঈদের মধ্যে যারা প্রিপারেশন নিতে পারেনি, এরা অলরেডি 3 মাস পিছিয়ে গেল। মানে ধরেন আগুন হেভি পারফরমেন্স, 3 মাস 6 মাস ধরে খুব চমৎকার একটা পারফরমেন্স তৈরি করছিল আইএলটিএস এর। 5-7 দিন 8 দিনে প্র্যাকটিস করেননি। আপনি কি প্র্যাকটিস করা শুরু করছেন আসার পরে? না ভাইয়া, করা হয়নি। করে দেখেন, করে দেখেন কি অবস্থাটা হয়। মানে নিজের পারফরমেন্স এত জঘন্য হয়ে গেছে যাবে, এক্সাম দিয়ে দেখে, যা আপনার অবাক হয়ে যাবে। দেখলেন তো মনে হচ্ছে আমার শুরুতে শুরু করানো। যাই হোক, নিজের জ্ঞানে লিখতে গেলে আপনি কি ধরনের প্রবলেম ফেস করেন টাস্ক 1 লেখার ক্ষেত্রে? যেমন এই যে কোশ্চেনটা প্রপারলি প্যারাফ্রেজ করা, জি ভাইয়া। এটা কি আমাকে উত্তর দেন যে কোশ্চেন প্রপারলি প্যারাফ্রেজ করতে পারেন নাকি এটা টাফ লাগে আপনার কাছে? আহ, একটু টাফ লাগে ভাইয়া। আপনাদের বাসার কাজ দিয়ে রাখলাম যে আস্তে আস্তে লিখে লিখে, এখানে 29টা টাস্ক 1 আছে,
29টারই আপনার টাস্ক 1 ধরেন দিনে আপনার যে ধরেন রাইটিং এর টাইম লাইক 20 মিনিটস আপনি প্র্যাকটিস করতে বলছি, 20 মিনিটসে কমপক্ষে 4-5টা আরামসে হয়ে যায়। 5টা পারবেন, কমপক্ষে 5টা পারবেন। 5টা করে যদি ধরি 5-6 তাইলে 5-5-25 5 দিনের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, প্রায় 5-6 দিনের মধ্যে। 29টার আমাকে এই ইন্ট্রোটা এটা আমাকে লিখে দিবেন, কারণ স্টুডেন্ট আমরা খাতা কাটি না, এটা প্যারাফ্রেজ করাই ভুল করে। শুধুমাত্র আমাকে ধরেন যে এখানে 1 লেখা না তানজুমা, জি ভাইয়া। এখানে তানজুমারও ভলিউম আপ করেন 100%। তানজুমা এখানে 1 লেখা না দেখা যাচ্ছে, জি ভাইয়া। ধরেন 1 লিখলেন খাতায়, তার পাশে জাস্ট এই প্রশ্নটা প্যারাফ্রেজ করলেন, জাস্ট এতটুকু। হ্যাঁ, নিজের মতো করে নিজের জ্ঞানে করে আমাকে ওই রোজ 5টা 6টা করে যে লিখবেন, লিখে আমার কাছে পাঠাই দিবেন। 1 পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে পিডিএফ করে। ওকে, কারণ এগুলাতে ভুল জি হয়, ভাইয়া। অনেক স্টুডেন্টের এগুলাতে অনেক মানে ব্লান্ডার করে রাখে। এর বাদে যদি আমি ধরি বডি লেখাতে দেখে দেখে লিখে, এটা আপনার শিখতে হবে যে কিভাবে জিনিসটা ব্যাখ্যা করা যায়। এখানে যদি কঠিন লাগে আপনি সিম্পল ভাবে এমনি লিখবেন যে যে কোনো একটা জিনিসের টপিক ধরবে, এটা কি, এটাই যদি আমি বলি এখানে 2 নম্বরে এখানে লেখা না, আপনি স্টুডেন্ট যেটা ভুল করে ধরেন ওই ধরেন কথার কথা একটা উদাহরণ দিই, প্রথমবার এমনি লেখে যে the high income class people of United Kingdom spend mainly on hamburger, whereas their spending pattern shows that the lowest amount they used to spend was on fish and chips sort of fast food, comma, on the other hand, comma, the second highest amount went for pizza, which was the second most favorite fast food of the UK people at the year of 1990. ওকে, যে 1990 সালে লন্ডনের মানুষরা যারা হাই ইনকাম ক্লাস ছিল, তারা সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে যে ফাস্ট ফুডের উপরে, এটা হচ্ছে হ্যামবার্গার, কমা, ঠিক একই সময়ে তারা সবচাইতে কম স্পেন্ড করছে ফিশ অ্যান্ড চিপসের উপরে। অন দা আদার হ্যান্ড মানে অপর পার্শ্বে বা অপর দিকে তাদের দ্বিতীয় সবচেয়ে পছন্দের ফাস্টফুড ছিল পিৎজা। ঠিক আছে, এখন স্টুডেন্ট বা আপনারা ভুল করেন কোথায় আমি বলি, আপনারা এমনি লেখেন যে দা ইউকে পিপল, দা হাই ইনকাম ইউকে পিপল স্পেন্ড, বানানে যে ভুল করে টেন্স অনুযায়ী, কথার কথা মানে স্পেন্ডস লেখে বা উল্টা পাল্টা লেখে, যাই হোক, স্পেন্ডস স্পেন্ড মোস্ট অন হ্যামবার্গার্স, দাঁড়িয়ে ওরা দাঁড়িয়ে দেয়। তারপরে দ্বিতীয় বাক্য লেখে এমন করে যে দে স্পেন্ড লিস্ট, এই লিস্ট আছে না, মানে সবচেয়ে কম এই তিনটার মধ্যে এটার পিছে খরচ করছে না মাঝেরটা, এটার জায়গায় ওরা বলার ক্ষেত্রে ঝামেলা করে যে লিস্ট, এটা প্রপারলি অনেকে বলতে পারে না, কারণ সুপারলেটিভ ডিগ্রি এগুলো সবাই অতটা গায়ে লাগায় না। হয়তো এই জায়গায় এমন করে লেখে দে স্পেন্ড লোয়েস্ট on fish and chips, which was their least favorite fast food. দাঁড়ি তৃতীয়, এটা লেখার জন্য আবার তৃতীয় আরেকটা বাক্য লিখতেছে যে they paid, এখানে টেন্স ভুল করে পেইড এর ওই জায়গায়, আচ্ছা, they paid second highest amount on fast food on pizza। আমি যা বললাম ঠিক আছে না স্যার? হ্যালো, শুনতেছেন না ভাইয়া? হ্যাঁ বললাম যে আমি যেটা আপনার কি মনোযোগ দিয়ে শুনতেছেন, সিরিয়াস হন, হ্যাঁ, শুনতেছেন জি তো? ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আপনারা জি এমন ভাইয়া। করে লেখেন না
যে তিনটা জিনিস লেখার জন্য ধরেন যে তিনটা বা দুইটা বাক্য লেখেন, আমি যেভাবে বললাম ওভাবে লিখবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওভাবে লেখা যাবে না, আপনারা এমন করে লেখেও ভুল করেন। আমি একটা উদাহরণ দিই। এই যে আমরা বলছি, আমি এতক্ষণ ধরে পেঁচাল বাড়তেছি, আমি কোথাও কত মিলিয়ন পাউন্ড ব্যয় করছি এটা বলছি? না ভাইয়া। এই মিস্টেক গুলান করে স্টুডেন্ট, বুঝছেন? আপনার প্রিসাইজলি ডেটা দিতে হবে যে এইবার সঠিকটা শুরু করি। বডিতে এমনি শুরু করলেন যে ফার্স্ট অফ অল কমা দ্য ব্রিটিশ পিপল ইন 1990, okay sorry, in 1990 the British high income class people spent on hamburger most, which was 45 million dollar, yeah, 45 million pounds, whereas they paid less for the fish and chips, whereas their second favorite food was pizza, and they paid 15 million for fish and chips annually. On the other hand, they paid nearly 20 million pounds for pizza. বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। দেখি আমি যেটা বললাম ওই একই কথাটা রাশেদ বলেন তো, মানে নিজের মতো বলেন তো দেখি, এইটার উপরে এতটুকুর উপরে। আমি লক্ষ্য করবো যে আপনার বলার ক্ষেত্রে বা মানে লেখার ক্ষেত্রেও তো তাই হবে যে ভুলগুলা কি কি হইতো, জি ভাইয়া। এটা যখন আপনি ব্যাখ্যা করতে যান তাতে ভুল কি। স্যার এখন স্মরণ করলে হবে না কিন্তু, কারণ হচ্ছে ওই আমি আপনার ঝামেলা জটিলতাটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি, এবং বোঝার চেষ্টা করতেছি যে রাশেদ লিখার ক্ষেত্রে কেমন করতো। বেশি পড়া ধরবো না, একটু হেল্প করেন, বলেন তো দেখি রাশেদ। First of all, the British people, the high income British people, হুম, uh, expand most. প্লিজ কন্টিনিউ। Expand most on a hamburger that was about 45 million pound, ফাইন। and uh, and the least they spend least on chips and fish, that was about 15 million pound, and নাইস। they আপনি spend জি ma'am. জি প্লিজ প্লিজ প্লিজ। And they spent second highest on pizza, that was about nearly 20 million pound. খুবই সুন্দর। পাউন্ডস। খুব সুন্দর সুন্দর, চলবে চলবে। আচ্ছা আপনার রেজাল্ট, আপনার স্কুল কলেজের রেজাল্ট কি ছিল, ভার্সিটির রেজাল্ট কি ছিল, আর পোস্ট গ্রেড করছেন? জি ma'am. বলেন তো সবগুলো বলেন, আমাকে স্কুল থেকে বলেন, আমার আমি যাতে বেস স্কুলে সম্পর্কে ধারণা পাই। আমার এসএসসি তে ছিল 4.81, হুম, এইচএসসি তে হচ্ছে 4.92, হুম, বি ফার্মে ছিল 3.75, নাইস নাইস নাইস। এম ফার্মে 3.69। যে পোস্ট গ্রেডে জি কত ছিল, পোস্ট গ্রাজুয়েশনে? 3.69। বা আপনার বেশ ভালো, তো আপনি তো পার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তানজুমা আছেন, বেঁচে আছেন? ভাইয়া আছি। স্যার আপনার স্কুল থেকে বলা শুরু করেন তো। ভাই আমার এসএসসি তে হচ্ছে 4.44, এইচএসসি তে হচ্ছে 4.75, বি ফার্মে হচ্ছে যে 3.75, আর এম ফার্ম তো আমি করিনি এখনো। আপনারা তো বেশ ভালো। আপনার মধ্যে আপনি তো জব করেন তাই না তানজুমা? জি ভাইয়া। আপনার কি স্পিকিং এর ক্ষেত্রে ফোবিয়া আছে? হুটহাট প্রশ্ন করলে প্যারা খান? এখনো তো ভাইয়া
না ওরকম হয় না, মক টেস্ট দিছিলাম আমি। মানে আমার সমস্যাটা হয় যে স্পিকিং এ যে 2 মিনিট বলে আমি মানে ঘুরায় পেঁচায় বলতে পারি না। আমার 1 মিনিটেই সব কথা শেষ হয়ে যায়। তানজুম, আপনার পছন্দের মুভির নাম কি? আমি তো ভাইয়া হিন্দি মুভি দেখি। हम हम हमें तो हिंदी आती ही नहीं। आप प्लीज बोलिए कि आप कौन सा हिंदी मूवी सबसे ज्यादा पसंद करती है? থ্রি ইডিয়টসটা ভাইয়া অনেকবার দেখা হয়েছে। কি কোন কয়বার দেখছেন শুনি? ওই 2-3 বার হবে। ওকে, can you please 3 বার tell 4 me বার the হয়েছে। can you please tell me the plot of that movie? বেসিক্যালি তো ভাইয়া এটা হচ্ছে আহ বন্ধুদের I কাহিনী am going to start the stopwatch, and I want you to speak on the story of Three Idiots, and I will make you stand that. Definitely you can talk for 2 minutes. আহ, Are you ready for it? Three Idiots is one of the most favorite movie of yours. So trust me, you won't find it that hard to talk the story of it for 2 minutes, right? ওকে ভাইয়া। Okay, so let's start. I have never seen that movie. I would like to know about the plot. Movie is the most entertaining part for me, and today I would like to talking about a movie uh, uh, which is very entertaining for me, and that is about Three Idiots. And this film is focuses on the three friends from a college in India, and this movie's cultural background, which is different goal in life, end up in engineering college. Every scenario is very beautiful, and moral of the movie has been portrayed very well. And the main cast of the movies are Amir Khan and and this movie also says the values like friendship, and that always emphasized, and the fitness of actors are is appreciable. And I like this movie because this story is What also happened in the movie? Tell me the story a bit. sorry bhaiya, You know the story. What happened in the movie? Please continue. uh, পারতেছি না। Okay. আলহামদুলিল্লাহ, সবারই ভালো হয়ে গেছে। আচ্ছা শুনেন, আপনি আপনার হচ্ছে কিছু ইস্যু আছে, ফর এক্সাম্পল স্লাটারিং ইস্যু আছে, হ্যাঁ। আম, আমি যেটা বলতে চাচ্ছি, আহ, আমি যেটা করলাম এখন ওইটাই। আহ, এটা কখন জি হয়? ভাইয়া। যখন আপনার আরেকটা প্রবলেম আছে, আইডিয়া জেনারেশন জেনারেট করতে পারে না যখন, তখন এগুলো আসে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, আপনি থ্রি ইডিয়টস মুভি আপনি 3 বার দেখছেন, আমি আপনার দুজনের চেয়ে স্টুডেন্টও ভালো, আমি ওটা মুভি ওটা বহুবার দেখছি, হচ্ছে বেশি। আপনি কিন্তু আমাকে মুভির কাহিনীটাই বলেননি। জি ভাইয়া। বললে কিন্তু আপনার 2 মিনিট না 5 মিনিট হয়ে যেত। রাশেদ, ঠিক আছে? জি ভাই। আপনার বলার সময় চুইংগামের মতো ব্যাপারটা টানতে হবে। ফর এক্সাম্পল, যেটার উপরে আপনার কথা বলতে দিই, আপনাকে বললো ডিসক্রাইব অ্যান ইম্পর্টেন্ট বিল্ডিং অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ইন ইউর কান্ট্রি। হুম, হুম আপনার দেশে ওই হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট মানে ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এরকম একটি স্থাপনার ব্যাপারে বলতে হবে আপনার, তাই না? এখন মানুষ কি কারণে এখানে কট খায়?
মানুষ খালি ফ্যাক্ট গুলা শেয়ার করে যে ওই মনুমেন্টটার নাম কি, ওটা কোথায় অবস্থিত, তারপরে ওইটার ব্যাপারে 2-4টা কথা বলে, তারপর আটকা যায়, জানা জিনিসে আটকা যায়। ঠিক আছে না? এটা থেকে বাঁচার উপায় কি? আপনি এরকম যে কোনো জিনিসে যখন কথা বলেন, আপনি ওখানে কখনো বেড়াইতে গেছেন না, অথবা মনে মনে একটা চিন্তায় তো গেছে, অথবা আমি আমি যদি ওই যে যাইতে পারতাম, ওখানে গেলে আমি কি করতাম, আমার সাথে 2-4টা আমার আরো ফ্যামিলি মেম্বার আছে, আমার ফিয়ন্সে বা বয়ফ্রেন্ড আছে বা হাজবেন্ড আছে, আমরা ওখানে যে কি কি খাইতাম, গল্প করতাম, আহ উদাস দুপুরে বসে থাকতাম, ওখানকার যে যে সুবিধা গুলান আছে ওইগুলো এক্সপ্লোর করতাম, আমরা এগুলা করতাম না? এগুলা করি না কোথাও বেড়াতে গেলে? জি ভাইয়া। এইগুলান কিন্তু স্টুডেন্ট বলে না, এখানে আটকায় যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনার স্পিকিং কিন্তু খারাপ না। আপনি আপনি যে স্লাট 30 সেকেন্ড, 1 মিনিট মানে 2 মিনিট যে কথা বলতে পারেন না, হ্যাঁ, এটা আপনার নিজের জড়তা। এটা আপনি স্যার আপনি দুনিয়ার কেউ গুলে খাওয়াইলেও দূর হবি না। এটা আপনার চুইংগামের মতো টানা লাগবে ব্যাপারটা। আর স্লাটারিং এবং আইডিয়া জেনারেশন, এই দুটার প্রবলেম কই থেকে সলভ হবে জানেন? এই আপনার যা যা সমস্যা আছে দুইজনেরই, এটা হচ্ছে আপনারা 5 মিনিটের মধ্যে কয়টা পড়ে শেষ করতে, মানে একটা পুরো স্পিকিং টেস্ট কি পড়ে শেষ করতে পারেন? না ভাইয়া। যেদিন থেকে না। ওইটা একটা ফুল লেন্থের পড়ে শেষ করতে পারবেন, ওই দিন থেকে মনে রাখবেন যে আপনার স্পিকিং এ প্রবলেম নাই। কারণ অত কম সময় ওইটা ফটফট করে পড়ে পড়তে গেলে আইডিয়া জেনারেশন বলেন যা বলেন এগুলো সব ব্রেনে মনে করেন যে ডেটা ফেড হয়ে যায়। এই প্রশ্নটা যদি, সেম প্রশ্নটা যদি আমাকে করা হইতো তানজুমা, আমি যেটা আপনাকে দেখাইলাম না, জি ভাইয়া। আমরা সহজভাবে এমনি বলতে পারি, well today I would like to talk about a movie which is actually a Hindi movie and one of the favorites of millions of people, named Three Idiots. I was lucky to watch that movie for the first time on maybe Netflix. That day we gathered, I mean, nearly 4 or 5 friends of ours, we gathered at our home to enjoy that movie, as that movie has become a hype back then. We also managed some cold drinks and different sort of other food items like chips, samosa, and other things to enjoy during the movie. We enjoyed that movie at our home theater. The movie starts with some interesting scenes, and through the movie the main plot is all about actually some engineering students. One of them is named Ranchor Das Chanchar, something like that. That guy was a very meritorious and witty person, and although everyone's aim of life, aim to learn anything is to earn money, but he has a different passion, and that was he just wanted to learn. So that's why even learning anything was so fun and enjoyable to it. Thus he went to one of the best universities for engineering at India, using an alias of a different person. I mean, he represented a different person, which means he went there just to study, and ultimately he became one of the best scientists of this entire universe. And we also enjoyed a lot of samosas during the movie. কি চলে স্যার, ম্যাডাম? জি আমি মুভিটা মানে আমি তো জানি, আমি একটা মুভির উপরে বলতে গেলে ওটাতে এমন অনেক সিচুয়েশন আছে, ওটা আমি ব্যাখ্যা করতে গেলে আমি আটকায় যাইতে পারি যে কোন স্টুডেন্ট। আমি কি করলাম, আমরা রিয়েল লাইফে মুভি এমনি দেখি না, আর যিনি আমার স্পিকিং টেস্টটাও নিবে উনি একটা চমৎকার একটা এক্সপিরিয়েন্স পাবে যে হ্যাঁ, উনি নিজের লাইফে মুভিটা যেভাবে দেখে ওইভাবে ব্যাপারটা যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছে, মুভিটার নাম বলছে, যতটুকু সম্ভব কাহিনী বলছে, মুভিটা দেখার সময় তারা কি কি করছে এগুলো বলছে। হ্যাঁ, আপনারা এগুলান বাদ দিয়ে যখন ওই মনে করেন যে আপনাকে হাউ আর ইউ, আই এম ফাইন, এরকম কোনো প্রশ্নের মতো আনসার করেন, তাই না? যে কোনো টপিকের সাথে কিন্তু এভাবে টেনে বড় করা যায়। আর কেমনে আমরা এগুলো চেষ্টা করে শিখিনি,
ওই আমরা ওই ওই মানে স্পিকিং টেস্টের বইগুলো ঘন ঘন পড়তে হবে আপনাদের। স্যার ম্যাডাম শোনেন, আপনারা 3 মাসেই প্রিপারেশন নেন, স্পিকিং এ খুব জঘন্য করবেন যদি আমার কথা না শুনে। আমার কথাটা হচ্ছে যে রেগুলার আমি যেমনে বলছি ওভাবে 5 মিনিট টাইমার দিয়ে একটা স্পিকিং টেস্ট হইলো, এমন করে পরপর আমি 4টা আওয়াজ করে পড়ে যাব স্পষ্ট ভাবে, এইরকম আমি যেমনে জোরে বলতেছি এমনি করে, যাতে কেউ শুনলে যাতে বোঝে হ্যাঁ গরজ করে পড়তেছে, এমন ভাবে যে আরেকজন তার কথা শুনতেছে, একজন এক্সামিনার তার কথা শুনতেছে এমন ভাবে পড়তেছে। এভাবে যদি 1টা মাস দেখতে পারেন, কোনো মিস না, ঈদের ছুটি, অসুস্থ, ব্যস্ততা, এই ও এগুলা সব কাহিনী বাদে 1 মাস এগুলো প্র্যাকটিস করে দেখেন, আপনাদের বেশ ভালো, আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ, মানে স্পিকিং এর ক্ষেত্রে বলতেছি। ঠিক আছে জি ভাইয়া। রাশেদ, জি ভাইয়া। আপনার আপনার ফেভারিট, আপনি একটা যে কোনো একটা টপিকের উপর আপনি কি টানা 2 মিনিট তো আপনি কথা বলতে পারেন তাই না? আমার একটু প্রবলেম হয় ভাইয়া। কি কারণে প্রবলেম হবে? তানজুমারটা তো ওনার নিজের ফোবিয়া, ওটা উনি ছাড়া কেউ কাটায় উঠতে পারবে না। ভাই আমি 2 মিনিটের বেশি কথা বলতে পারি না, অফকোর্স পারেন আপনি। আপনার ওই হোয়াটসঅ্যাপে যে ছবি দেওয়া আছে ওটা ড্রেসটা অনেক সুন্দর। আপনার মানুষ, মেয়ে মানুষ দেশ চালাচ্ছে রে ভাই, একটা পুরুষ মানুষ অত যোগ্যতার সাথে অত সুন্দরভাবে দেশ চালাতে পারবে? আপনি ঘাটতি আমাকে কাভার করে দেখাবেন। আচ্ছা তানজুমা, জি ভাইয়া। এরা আপনার কাছে আমার দাবি থাকলো, আচ্ছা ভাইয়া, অনুরোধ হয়ে মনে যাবে। করেন, দাবি মনে করেন, আর অর্ডার মনে করেন, করে দেখাবেন, কারণ আমি তো জানি আপনি পারবেন। জি ভাইয়া। কি সুন্দর, কি সুন্দর, বারবি ডলের মতো 1.5 মিনিট কথা বলে, মানে ওর ব্রেনে ফোবিয়া কাজ কাজ করেছে, আমি অতক্ষণ কথা বলতে পারি না 2 মিনিট, ওই 1.5 মিনিট কথা বলে চুপ করে আছে, মনে হচ্ছে আমি তার চেহারা দেখার জন্য দাঁড়ায় আছি। হাস্যকর। আর শোনেন, রিয়েল এক্সাম খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, রিয়েল এক্সামে আপনারও যেরকম বলতে হবে, টিচারেরও তো আপনাকে অনেকগুলো প্রশ্ন করতে হবে তাই না? সো এরকম অনেক সময় হইতে পারে, ধরেন 6, 7, 8টা প্রশ্নে আপনি উত্তর বলার সময় আপনি শেষ করার আগে উনি আপনাকে আর নতুন প্রশ্ন করতেছে, আপনাকে থামাই দিয়ে নতুন প্রশ্ন করতেছে, সেই ক্ষেত্রে তানজুমার কিন্তু আচরণ দিয়ে মনে হচ্ছে নার্ভাস হবে, নার্ভাস হওয়ার কিছুই নাই। উনি যে আপনাকে ভালো একটা ব্যান্ড স্কোর দিবে তার জন্য কেমব্রিজের নিয়ম অনুযায়ী আপনাকে প্রশ্ন করতে হবে না, ফার্স্ট সেকশনে প্রায় 8-10টা, আর থার্ড সেকশনে কমপক্ষে 6টা। আপনারা স্পিকিং টেস্টে যতই ভালো পারফরমেন্স করে নিয়ে যান, যদি ভালো করতে যান ওই দিন কোশ্চেন গুনবেন যে আপনি কয়টা প্রশ্ন করা হচ্ছে। ঠিক আছে স্যার ম্যাডাম, শুনতেছেন কি বললাম? জি ভাইয়া। আমরা জি ভাইয়া। স্পিকিং টেস্টের দিন প্রশ্ন গুনবো যে কয়টা প্রশ্ন করতেছে, তাইলে এক্সাম থাকা অবস্থায় আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কত পাচ্ছেন, এবং আপনার সেক্ষেত্রে নিশ্চিত ভাবে পারফরমেন্স কি ব্যান্ড স্কোর ভালো আসবে। আদারওয়াইজ আপনারা সুন্দর সুন্দর করে বলে যাবেন, প্রাসঙ্গিক, ইনফরমেটিভ, সঠিক আনসার, বাট মার্ক কম পাবেন। If they are not able to ask you at least 6 to 8 question in 6 to 8 or 10 question in first section, and most important in third section, if they don't get the chance to ask you at least 6 question, there is no chance, however good you are supposed to perform, you won't get acceptable band score. বোঝা গেছে? জি ভাইয়া। শোনেন, আপনাদের দুজনে বোঝাপড়া কেমন? বনে বনে কথাবার্তা হয় একজন আরেকজনের সাথে? জি ভাইয়া। আপনারা করবেন কি, ফেভারিট নিজের টপিক আছে না, ফেভারিট টপিক কিউ কার্ড যে আছে ওগুলান কিউ কার্ড দেখে দেখে যেটার মন চাবে ওটার উপরে একজন আরেকজন এরকম টাইমার ধরে ধরে প্র্যাকটিস করবে, যে তানজুমা তুমি টাইমার চালু করো, তুমি শোনো আমি একটা স্পিকিং এর টপিক বলি, হ্যাঁ 2 মিনিট, তারপরে তুমিও বলবা, কারণ তোমার ওইটাতে কিন্তু ঘাটতি আছে, তুমি 1.5 মিনিটের উপরে নিচে লক খায় যাও, হা করে থাকো, ভয় পেয়ে যাও, আমি আর পারি না, এগুলা কোনো ভাগ, এগুলো কোনো কাহিনী চলবে। ওকে, জি ভাইয়া। কারণ আপনারা আমার বাচ্চার মতো। আচ্ছা গেল, ঠিক আছে তানজুমা, আপনার এদের ইয়াটা টপিক গুলান প্যারাফ্রেজ করতে টাস্ক ওয়ানে কি অবস্থা হয়, পারেন? জি ভাইয়া, এটা করতে পারতেছি। পারেন শিওর? নাকি এদের রাশিদের মতো আপনাকে আবার যদি বলতে বলি একটা, বলতে গেলে তো ঝামেলা হয়ে যাবে, আমি তো নার্ভাস, আমি শাই ফিল করি, এগুলা নাটকের কথা বাদ দেন, বাইরে যখন পড়তে যাবেন আপনার রোজ বিভিন্ন সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, ওরা আরো শর্টকাটে কথা বলে জানেন, ফর এক্সাম্পল
when I used to work for Netflix at in Kuala Lumpur, ওরা ওদের কমান্ড দেওয়ার ব্যাপারটা এমন ছিল, ধরেন আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি এই ওয়ার্ক ফ্লো স্টেটমেন্টটা আপডেট করছি কিনা, তারপরে অথবা আমি এটা কতক্ষণ লাগবে আমার শেষ করতে, হ্যাঁ এমনি জিজ্ঞেস করতো যে ইজ ওয়ার্ক ফ্লো ডান অফ জুন। আমি বলতাম যে ইয়েস অর নো। ইয়েস বলে তো ভালো, যদি নো বলি সেক্ষেত্রে কতক্ষণ লাগবে জিজ্ঞেস করতে এমনি জিজ্ঞেস করতো, ইউ ক্যান উইদিন 30 মিনিটস, ক্যান। আমি বলতাম ইয়েস অর নো, আই নিড মোর টাইম। সেক্ষেত্রে উনি চিন্তা করে আমাকে বলতো, বাট এমনি, হ্যাঁ। আমার কথার টোনটা শুনছেন? জি ভাইয়া। বাঙালিদের বহুত বুঝায় বলে, ওই জায়গায় আরো অনেক শর্টকাটে বলবে, এবং সে অনুযায়ী আপনার মানে পারফর্মও করতে হবে। এটা নার্ভাস হওয়ার কিছুই নাই, এটা জাস্ট কালচারগত। ওরা আরো স্মার্ট, ওরা কাজের টাইম ওরা অপ্রয়োজনে কম কথা বলে, শর্টকাটে ইনস্ট্রাকশন দেয়, বাট অনেক সাপোর্টিভ। আপনি বুঝবেন না, আপনাকে সুন্দর করে পাশে বসায় নিয়ে নিজের বাচ্চার মতো সুন্দর করে আপনাকে বুঝাই দিবে, হ্যাঁ। কারণ ওদের ওখানে ওই বাংলাদেশের মতো ওই কেজি দরে লোক পাওয়া যায় না। রাশেদ বলতেছে যে আমি আর পা দেওয়ার জন্য একটা লোক দরকার, 5 মিনিট পরে দেখে যে 500 জন সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, গ্রাজুয়েট। হ্যাঁ, রাশেদ ভুল বললাম? ওখানে তো তা হ্যাঁ না, ভাইয়া। বুঝছেন? ওখানে একটা মানুষের একটা ভ্যালু আছে, কারণ মানুষই তো না। এক মালয়েশিয়াতে বাংলাদেশের যে 13 গুণ বড়, মালয়েশিয়ার জনসংখ্যা মাত্র 3 কোটি। মালয়েশিয়ার মধ্যেও সাবা নামে একটা জায়গা আছে, সাবা, মানে পৃথিবীর বুকে স্বর্গের মতো সুন্দর একটা দেশ। ওরা ওই কিম জং উনের মতো শাসন করে, অনেক স্মার্ট। ওই জায়গায় গেলে মালয়েশিয়ানদেরও ভিসা লাগে। তবে ওইটার উপর মুভি আছে। আহ আচ্ছা, আমি আপনাদের দিয়ে দিব, মুভিটা খুব ভালো লাগছে। কি নাম? মুভিটা খুবই সুন্দর। এগুলো এগুলো পড়তে হয়, এগুলো দেখতে হবে, এগুলো দেখলে ইংরেজি শিখবেন, বুঝছেন? চেষ্টা করে পড়ার চেষ্টা করে শেখা হলে রেগুলার করা যায় না। বাসায় এসে হতাশ লাগতেছে, খারাপ লাগতেছে, মুভি ছাড়ে দিবে। কি নাম এটা? আচ্ছা, রাশেদ, দ্য এজ অফ দ্য ওয়ার্ল্ড, মানে দুনিয়ার শেষ প্রান্তে এরকম। দ্য এজ অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, গেল। কয় মিনিট আছে আর ইয়াতে? এখানে 3 মিনিট আছে। আচ্ছা, 3 মিনিট পরে যদি কেটেও যায় আমি আবার লিঙ্ক দিয়ে দিব। টাস্ক 1 লেখা নিয়ে আপনাদের কি কি টেনশন বলেন তো শুনি। তানজুমা বলেন, উনি তো ঘুমে আসা দেয়, উধাও হয়ে যায় মনে হয়, কেউ নাই। বলেন তো তানজুমা, কি খবর? টাস্ক 1 লেখার ক্ষেত্রে হোয়াট আর দ্য হার্ডলস দ্যাট ইউ ফেস while writing টাস্ক 1? ভাইয়া মানে বোর্ডে দুইটা পার্ট তো লিখতে হয়, মানে কোনটাতে কি লিখবো এটা বুঝতে পারি না, মানে এমন জানি পাজল হয়ে যাই। দুইটা তো লেখা লাগে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, দুটার মধ্যে তো একটাতে আপনাকে চিত্র দেওয়া থাকবে, মানে তথ্য দেওয়া থাকবে। হ্যাঁ। ঠিক আছে, তো তথ্যের উপরে কেমনে কোন জিনিসটা আমি মার্ক করব, কিসের উপরে লিখবো, এগুলো না আপনি প্যারা দেয় না? হুম। প্যারা তো দেওয়ার কথা না। দেখি আমি কি কি জিনিস বলছিলাম টাস্ক 1-এ, বলেন তো আমাকে শুনি 6টা পয়েন্ট। হাইস্ট ডাটা, সেকেন্ড হাইস্ট, উনি লোয়েস্ট। বলুক, আপনার মুখ দিয়ে কথা বের হয়েছে আগে, মানে আপনার মনে আছে, উনি বলুক শুনি। হাইস্ট ডাটা, সেকেন্ড হাইস্ট ডাটা, লোয়েস্ট হাইস্ট ডাটা, সেকেন্ড লোয়েস্ট, আরেকটা হচ্ছে স্টেবল এন্ড কম্পারেবল। এগুলান হচ্ছে এরকম ডেটার ক্ষেত্রে। এর বাইরে কি থাকে? ওই আপনার ওই কোনো কিছু ইয়া প্রসেসিং, ফর এক্সাম্পল তুলা কেমনে উৎপাদন থেকে শুরু করে, মানে তুলা কেমনে সৃষ্টি হয় এবং সেটার থেকে এটা আমরা কাপড়ে কেমনে ব্যবহার করি, এটা প্রসেস দেওয়া থাকে। তো প্রসেসের মতো ব্যাখ্যা করলেই হয়। এমন কিছুই প্রসেস হিসেবে আসবে, মানে উৎপাদন বা এমন কিছুই থাকবে যেটা আপনার জীবন ঘেঁষা। যেমন সুগার কান থেকে চিনি কেমনে বানায়,
আর এর বাইরে থাকে ম্যাচিং মানে দুটো চিত্র দিয়ে ম্যাচিং, যে 50 বছর আগে কেমন ছিল, 50 বছর পরে কেমন চেহারা হয়েছে, ওটার মধ্যে পার্থক্য, ওটার মধ্যে কি কি পার্থক্য বের করা লাগে শুনি, ম্যাডাম বলেন তো। ভাই প্রসেসিং এ না, ধরেন দুটো চিত্র দেয়া আছে, একটা 50 বছর আগের আর একটা 50 বছর পরে। আগেরটার সাথে পরেরটা কি কি হচ্ছে চেঞ্জ হয়েছে ওগুলা? আচ্ছা, আর কি থাকতে পারে চেঞ্জ বাদে, এখানে কি লেখা? মানে আগে কেমন ছিল, পরে কেমন হয়েছে চেঞ্জ হয়ে? চেঞ্জ হয়ে কি কি সেটা তো আমি বুঝছি, ওই জন্য তো লিখতে পারেন না এটা। আমাকে এটা বুঝা বলেন যে দুটাতে অনেক কিছু তো কি ডিফারেন্স থাকবে তাই না, যা যা ডিফারেন্ট হয়েছে